যে ডক্টর ইউনূস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে, কিছু ভ্রান্তি হচ্ছে, উনি চেষ্টা করছেন, ভুল বেশি নাকি ঠিক বেশি, মানে আপনার কিরকম মনে হয় মানে দেশ পরিচালনা? না, এটা ইউনূস স্যার কিন্তু চায়নার সিজিটিএনকে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে উনি স্পষ্টত বলেছিল ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে, তার এই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া। সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেস গুলো এগুলো অনেক ক্ষেত্রে সন্তোষজনক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ইনস্টিটিউট গুলা, পুলিশের এখনো ট্রাস্ট আসে না। ইউনূস স্যার যতই বলুক যে আইন শৃঙ্খলা উন্নতি করুন, পুলিশের যদি মাঠে ট্রাস্ট না আসে এবং সেই জায়গাতে যদি তারা কাজ না করতে পারে, তাহলে কিন্তু হলো স্যার অর্ডার করবে কিন্তু কাজগুলো কিন্তু হবে না। এখন পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে, পুরনো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আওয়ামী পুলিশ তো এখন একটাও নাই। আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই। যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি, আপনার সেই ময়মনসিংহ থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে। তো ময়মনসিংহ এর যে ট্রাফিক ব্যবস্থা, ওনার এখানে অভ্যস্ত হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে, ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে, আবার অনেকরে বাদ দেওয়া হয়েছে। আর যে সিস্টেমটা গত 15 বছরে গড়া হয়েছে, আমরা তো ব্যক্তি ধরে আলোচনা করি, কিন্তু আমাদের সিস্টেমেটিক, আমাদের কি পুলিশের কোনো ল রয়েছে? সেখানে যদি কমিশন গুলো থাকতো, আমরা তখন তাদেরকে আস্ক করতাম যে কমিশন অনুযায়ী কেন চলছে না, বা এই রুলস রেগুলেশন অনুযায়ী কেন চলছে না। আমরা তো পুলিশ কমিশনার বা ব্যক্তিগত জায়গায় আলোচনা দিয়ে থাকি, কিন্তু আমরা নতুন বাংলাদেশে কোনো ব্যক্তি আলোচনায় যেতে চাই না। কোন ব্যক্তির জন্য কোন পদ সৃষ্টি বা ব্যক্তির সুযোগ সুবিধা সৃষ্টির জন্য আমরা কোনো প্রক্রিয়াতে যেতে চাই না। জনাব পাটোয়ারী, আপনারা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে এই কথা কিন্তু অনেক দিন ধরে আমরা শুনতেছি যে প্রশাসন ঠিকমতো সহায়তা করতেছে না, পুলিশ ঠিকমতো মাঠে নামতেছে না, সেই জন্য আমরা পারতেছি না। ডক্টর ইউনূস সাহেব পারছেন, এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন? সেটা একটু আমাদেরকে একটু বলবেন পরের পর্যায়ে। আমাদের একটু গুচ্ছ প্রশ্নগুলি একটু আমরা একটু করে রাখি। সেইটা হচ্ছে যে আপনাদের দল ক্ষমতায় এলে কি ইউনূস সাহেবের চেয়ে, ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে, যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয়, অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি। সেই হিসাবে আপনাকেও একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা? না, ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয়, প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে। অতীতে আমাদের যে 53 বছর যে সিস্টেমটা রয়েছে, সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান। সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতায় আসবে, বিএনপি কি ক্ষমতা আসবে, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে। আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে, সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে, দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে এবং সেইখানে তারা কিন্তু সেটা ভালো কথাই বলছেন। আমরা এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, দেশে যদি কোনো একটি সুন্দর সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না। আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারি, সেখানে এনসিপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যেই আসুক, আমরা করি বাংলাদেশ। আমি দুইটা প্রশ্ন আপনাদের জন্য পেন্ডিং রাখবো। আমার এইখানে গুচ্ছ প্রশ্ন যে মানে আপনারা যদি এমন একটা সিস্টেম দিয়ে রাখেন, এটা সম্পর্কে আমার একটা প্রশ্ন থাকবে, কিন্তু এখন আপনার পেন্ডিং প্রশ্ন হচ্ছে যে আপনাদের কোনো নেতৃবৃন্দ মনে করতেছেন যে ডক্টর ইউনূসকেই আসলে 5 বছর থাকতে দেওয়া উচিত, দেশ পরিচালনা করতে দেওয়া উচিত। কেউ আবার বলতেছেন যে এনসিপির দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারেন। এই ইচ্ছাটা কি আপনাদের দলের মধ্যে একটু আসে, তাই না? মানে না, প্রথমত আমাদের এনসিপির দায়িত্ব ডক্টর ইউনূস সাহেব নেক, এরকম কোনো ইচ্ছা আমাদের প্রশ্ন নাই, 1 নাম্বার। 2 নাম্বার জায়গাটা হলো, তাহলে আমরা যদি ক্ষমতার এই জায়গাটা নিতে পারতাম, তাহলে কিন্তু সেই ছাত্ররা প্রথমে ইউনূস স্যারকে রিকোয়েস্ট না করে নিজেদের জায়গা থেকে অনেক কাজ করতে পারতো। প্রথমত এটা। দ্বিতীয়ত হলো যে জিনিসটা, না আপনারা ইউনূস সাহেবকে চাইছেন, রাজি করাইছেন, আমরা এবং আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলমকে এই কথা বলছেন না? সেটাতে আমি আসছি। সার্জিস আলম বলেছেন যে ইউনূস স্যার একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ইউনূসের মতন মানুষকে 5 বছর রাখলে ভালো হতো, কিন্তু উনি বলেন না যে ইউনূস স্যার এখনই হলো প্রধানমন্ত্রী হয়ে যাক, বা আমরা আমাদের এনসিপি থেকে প্রধানমন্ত্রী হিসাবে ক্যান্ডিডেট যে সিলেকশন হবে সেখানে হলো আমরা ইউনূস স্যারকে নিয়ে আসবো, এটা উনি বলেন নাই। তো পিপলস উইলতে এটা শুধু সার্জিস কেন, আমরা যখন রিক্সাওয়ালার সাথে কথা বলি, শ্রমিকের সাথে কথা বলি, যার সাথে কথা বলি না যে ইউনূস খুব ভালো চালাচ্ছে, কারণ আপনি বিলিভ ইউর নট, এখানে রমজানে মানুষ যে ধরনের রিলিফ পেয়েছে, এটা গত 53 বছরের ইতিহাসে বাংলাদেশে এমন কোনো কাহিনী হয়নি। এখানে মানুষ যথেষ্টভাবে এই রমজানের রিলিফ ছিল, সুন্দরভাবে ঈদ আয়োজন হয়েছে।
যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যখন ইউনূস স্যার সেই ঈদগাহে গিয়েছিল, জনতা তাদেরকে এসে লাল সালাম অভিনন্দন জানিয়েছে। আপনারা এটা মনে করতেছেন যে এটা প্রফেসর দৃশ্যমান। ইউনূস যদি 5 বছর ক্ষমতায় থাকতো সেটা ভালো হতো, তাই তো? না, এটা হলো ব্যক্তিগত জায়গা থেকে অনেকে আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে, কিন্তু আমরা যখন আপনারা তো সামষ্টিক আকাঙ্ক্ষাও তাই দেখতে পাচ্ছেন যে ডক্টর ইউনূস থাকবেন। না, সামষ্টিক আকাঙ্ক্ষা এটা না। সামষ্টিক আকাঙ্ক্ষাটা হলো জনগণ যে জিনিসটা চাবে, ডক্টর ইউনূসকে যদি চায় যে তিনি আরো থাকুক, তবে আমাদের যে প্রস্তাবনাটা এনসিপির পক্ষ থেকে আমরা বলে থাকি যে 2000 বা 1000 যে মানুষগুলো শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত, তারা কিন্তু ডেমোক্রেটিক ফাইট করেছিল গত 15 বছরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে। ফলত আমরা দ্রুত চাই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে দেশটা যাক। যেহেতু আমরা ন্যাশন স্টেটে রয়েছি, এখানে আমাদের একমাত্র স্টেবল পজিশনে যাওয়ার জন্য ডেমোক্রেসিকে আমরা রেস্টোর করতে হবে। এখন ডেমোক্রেসিকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, কোনো ব্যবস্থায় যাদেরকে হলো 10-15 বছর বা 1 বছর 6 মাসের জন্য যদি কেউ থাকতে চায় বা কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে চায়, সেটার আমরা বিরোধী। আমরা বলি যে দেশটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি প্রধানমন্ত্রী হন, মাহাদি ভাই প্রধানমন্ত্রী হন, যে কেউ প্রধানমন্ত্রী হন, নো প্রবলেম। কিন্তু আপনাদের আশা হচ্ছে ডক্টর ইউনূসের মতো কেউ হোক, ডক্টর ইউনূসের মতন কেউ হোক, বা যে কোনো মানুষ এসে, যে আমাদের এখানে সেই রংপুর হোক, ময়মনসিংহ হোক, যে ছেলেটা এখনো বর্তমানে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, আমরা তাকেও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিতে চাই। কারণ আমরা মনে করি আমাদের তারুণ্যের কথা বলবেন, আর নট দ্যাট তারুণ্য, নট দ্যাট না, এটা না, যাই হোক না ভাই, আমি এটা একটু শেষ করি। নট দ্যাট তারুণ্য, আমরা বলেছি যে কোন পরিবারতন্ত্র বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা সেখানে বলে থাকি প্রত্যেকটা মানুষের আপনিও সুযোগ পান যে আপনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতায় আসুন, সেই রেসে আসুন, কিন্তু সেই সুযোগটা সেটা ভোটে হলে ভালো তো না। সেই জিনিসটা তো ভোট তো বাংলাদেশে যেই আপনার ধরেন ফ্যামিলিগত একটা দল আছে, আপনি সেটা উত্তরাধিকারী সূত্রে পাবেন, আপনি প্রধানমন্ত্রীও হবেন, এরকমই বলে মানুষ ধরে নেয়। কিন্তু এই জন্যই মাহাদি ভাই যে কথাটা বলেছিল যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, অথবা আগেও যারা বলতো, সেখানে দলগত প্রক্রিয়া কিন্তু ওনারা লক্ষ্য রাখছে না, শুধু হলো পার্লামেন্টের সিস্টেমটা ওনারা রেটরিক আকারে বলে থাকে, এটা ইমপ্লিমেন্টেশনের জায়গাতে ওনারা একবারও এলে বলেছে যে যেখানে হলো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত এবং শেখ হাসিনার যে হিয়ারের মধ্যে একজন আছে, তাকে দুর্নীতির দায়ে যখন তাকে সেখানে হলো খারিজ করা হলো, কিন্তু বাংলাদেশে গত 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতির কোনো বিচার হয় না, এবং গত 53 বছরে বাংলাদেশে এই পর্যন্ত আমরা দুদকের মতো আমার মনে হয় যে দুর্নীতির বিচার তারপরে 2001 থেকে 2006 পর্যন্ত কি হয়েছে সেটা আমরা শুনবো। আমরা একটু আপনার কাছে প্রশ্ন দুটি আমি একটু করে রাখি। প্রথম যেটি আমার একটু জানতে হবে সেটি হচ্ছে যে আপনারা একটি নতুন সিস্টেম দিয়ে যেতে চান। এনসিপি দেখে আমরা কেমনে বুঝবো যে আপনারা নতুন সিস্টেমের বা নতুন বন্দোবস্তের একটি রাজনৈতিক দল? আপনারা রাজনৈতিক দল হিসাবে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন, কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না, আপনারা বাড়ি ভাড়া কোত্থেকে দেয় সেটা আপনারা বলেন না, আপনারা 150-155 গাড়ি করে ঘুরে বেড়ান, আপনারা আপনাদের মতো করে চলেন। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি, আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন সেটা একটু আমাদের একটু বলবেন। আর সংস্কারের ক্ষেত্রেও মানে এই প্রশ্নটা আমি করে রাখি, আসবো আমি আপনার কাছে। আর সংস্কারের ক্ষেত্রেও আপনারা বলতেছেন যে আপনারা সব সংস্কার যেগুলি গুরুত্বপূর্ণ সংস্কার সেটা আপনি মানবেন, কিন্তু 70 অনুচ্ছেদ যেটা ফ্লোর ক্রসিং, যেটা আমাদের সংবিধানের আমার বিবেচনায় সবচেয়ে বড় কালো স্পট, সেইটার ব্যাপারে আপনারা আবার 70 অনুচ্ছেদ চান যাতে আপনাদের দলের থেকে কেউ অন্য জায়গায় না যেতে পারে। সেটির ব্যাপারে আমি প্রশ্ন করে রাখলাম, আবার আসবো। আপনি ভেবে সুন্দর করে চমৎকার করে বরাবরের মতো আমার ভাবনা আছে, ইনশাআল্লাহ আসলে বলবো। ঠিক আছে, আমি একটু ডক্টর মাহাদি আমিনের কাছে আসি। ডক্টর মাহাদি আমিন, আমরা 70 অনুচ্ছেদের ব্যাপারে আপনাকে একটু প্রশ্ন করতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কিছু বিষয় তুলে ধরেছে, সেই ব্যাপারটাও আপনি জানতে চাই যে আপনার আসলে সংস্কারের মধ্যে যেগুলি জনগণের সাথে সম্পৃক্ত বলে আমাদের কাছে মনে হয় সেগুলির ব্যাপারে আপনার একটু দূরবর্তী কিনা। পাশাপাশি আমরা একটু জানতে চাই যে বিএনপি কি একটু আপনার বিবেচনায় মানে একটু অসহিষ্ণু হয়ে উঠেছে কিনা নানা জায়গায়। যেমন ধরেন আমি যদি বলি